ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরি এবং সার্বিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ বিষয়ে পর্যাপ্ত আচ্ছা একটু স্কিপ করেন, আমি শুরু থেকে আবার বলছি। শুরু থেকে বলি। আমি নাহিদা বুশরা, আহ্বায়ক স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ বিষয়ে এ পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি এবং কনসার্ন নিয়ে প্রেস ব্রিফিং করবে সদস্য সচিব তারেকুল ইসলাম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 22শে আগস্ট সর্বশেষ প্রেস কনফারেন্স করেছিলাম। তো এরপর থেকে আমাদের আজ পর্যন্ত যে কাজের অগ্রগতি সেটি নিয়ে আসলে প্রতিদিন এটা হবে একটা অশান্তি। সরি ওকে। 23শে আগস্ট আপনারা জানেন, 23শে আগস্ট আমাদের দেশে জরুরি বন্যা পরিস্থিতিতে আমরা যদিও কেন্দ্রীয় উপকমিটি, আমাদের কাজটি ছিল আহত এবং নিহতদের সার্বিক তালিকা প্রণয়ন এবং সার্বিক সহযোগিতার কাছে সরকারকে হেল্প করা। কিন্তু জরুরি বন্যা পরিস্থিতিতে আমরা চিকিৎসকদের, ঢাকা শহরে আমরা চিকিৎসক, নার্স এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের প্রতিনিধিদেরকে আমরা টিএসসিতে আহ্বান করি এবং টিএসসি অডিটোরিয়ামে আমরা দিনব্যাপী বৈঠকের পর আমরা কিছু নীতিগত সিদ্ধান্তে পৌঁছাই। আমরা একটি মেডিকেল টিম গঠনের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাই এবং আমরা তাদের পরামর্শক্রমে বন্যা দুর্গত অঞ্চলে বন্যা আক্রান্ত জনগণের জন্য যেসব জরুরি ঔষধের প্রয়োজন তার একটি লিস্ট করি এবং সেই লিস্টের ভিত্তিতে আমরা বিভিন্ন ঔষধ কোম্পানি, আমাদের আইসিডিডিআরবি সহ নানা প্রতিষ্ঠান যারা আমাদেরকে হেল্প করতে আগ্রহী হয়েছেন সে সময়ে আমরা তাদের কাছে পাঠাই এবং তাদের থেকে বিপুল পরিমাণে ঔষধ আমরা পেয়েছি। এবং এরই ধারাবাহিকতায় 24শে আগস্ট রোজ শনিবার আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, যেটা বাপি, তার কার্যালয়ে আমরা বাপির সভাপতি জনাব আব্দুল মুক্তাদির সহ আমাদের স্বাস্থ্যের ডিজি জনাব রোবেদ আমিন, তারপরে বাংলাদেশ ওষুধ অ্যাডমিনিস্ট্রেশনের মেজর জেনারেল কাজী রশিদুন নবী এবং মেজর জেনারেল মুস্তাফিজ সহ আমাদের সাজেদা ফাউন্ডেশনের সিও জাহিদা ফিজা কবির এবং সেনা কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট মেজর জেনারেল হাবিবের সঙ্গে আমরা বৈঠক করি। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। আমরা সেখানে তাদের কাছে দাবি জানাই যে আমাদের বন্যা দুর্গত অঞ্চলের জন্য আপনারা ফ্রি এবং বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেন এবং তারা রাজি হন এবং বিপুল পরিমাণে ওষুধ সেবা তারা আমাদেরকে দিয়েছেন। তারা আমাদেরকে বিপুল পরিমাণে ওষুধের সরবরাহ আমাদেরকে দিয়েছেন। এছাড়াও আমরা আরেকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটি যে এই যেই তালিকা প্রণয়ন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই তালিকা কিন্তু অনেকে আসবে না এটি নিশ্চিত। কারণ আমরা জানি কোভিড-19 সিচুয়েশনেও অনেক মানুষ নিশ্চিত তারা কোভিডে মারা গিয়েছেন, শুধুমাত্র ডকুমেন্টের অভাবে তারা চিকিৎসা পাননি, তারা সরকারি যে সেবা সেটি পাননি। তো এই বিষয়টি আমরা যদি 100-এ 100 সরকারের পক্ষ থেকে, যেহেতু সরকার আইনের বাইরে চলতে পারে না, তাকে একটি ব্যুরোক্রেটিক নিয়ম নীতির মধ্যে তাকে চলতে হয়। তো আমরা তাদেরকে দাবি জানিয়েছি যে কিছু মানুষ যদি বাদ পড়ে যায়, কোনোভাবে যদি আমরা যুক্ত না করতে পারি, সেই বিষয়ে আপনারা আমাদের সাথে এগিয়ে আসবেন কিনা। তারা প্রমিস করেছেন তারা এগিয়ে আসবেন এবং সেই পরিবারগুলোর রিহ্যাবিলিটেশন, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সহ নানা কাজে বাপি সহ বাংলাদেশের নানা ঔষধ কোম্পানি এগিয়ে আসবেন। বিশেষ করে আমি সাজেদা ফাউন্ডেশনের সিইও জনাব জাহিদা ফিজা কবিরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি নানা বিষয়ে আমাদেরকে সহযোগিতামূলক আশ্বাস এবং পরামর্শ দিয়েছেন। এরপর 25শে আগস্ট রোজ রবিবার আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের স্বাস্থ্য সচিব MA আকমল হোসেন আজাদের সাথে আমাদের যে স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটি আর একটি কমিটি গঠন করা হয়েছে, সেটি মন্ত্রণালয়ের সচিব এবং উপসচিব সহ যেই আমলাদেরকে নিয়ে তাদের সঙ্গে আমরা একটি বৈঠকে বসি এবং সেখানে আপনাদেরকে গত যেই আমাদের প্রেস ব্রিফিং ছিল সেখানে জানিয়েছিলাম যে MIS এর পক্ষ থেকে যে সার্ভার তৈরি করা হয়েছে, সেই সার্ভারে যে এখন চলমান এবং বিভিন্ন হসপিটাল থেকে অলরেডি তথ্য
সংগ্রহ চালু রয়েছে সেই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করি এবং আমরা নানা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করি যে আসলে এই যারা আহত এবং নিহত তাদের কিভাবে সহযোগিতা করা হবে, তাদের এই অর্থে কি পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে এবং তাদের অর্থের উৎস কি হবে, এই সহ নানা বিষয়ে একটি খসড়া সিদ্ধান্ত সেদিন আমাদের সামনে উপস্থাপন করা হয় এবং সেই বিষয়ে আলোচনা করি এবং আমাদের অদূর ভবিষ্যতে আমাদের আরেকটি সভা বৈঠক অনুষ্ঠিত হবে এই বিষয়ে। তখন আমরা এর ফার্দার হয়তো একটি সিদ্ধান্ত আপনাদেরকে জানাইতে পারবো। আমরা যেদিন সেটি খসড়া নিয়ে আলোচনা করেছি, এরপর গত দুদিন যাবৎ আমরা এই স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ঢাকা শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হসপিটালে ভিজিট করেছি। আমাদেরকে স্বাস্থ্য সচিব জনাব আকমল বলেছিলেন যে আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে, সেটি হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলো এবং প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকগুলো। যে সরকারি হাসপাতালগুলো সবসময় তারা তথ্য দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এমআইএসকে তারা তথ্য সমৃদ্ধ করে রাখে, কিন্তু প্রাইভেট হসপিটালগুলো অনেক সময় তারা তথ্য দেয় না এবং তাদের ইনফরমেশন আসলে মন্ত্রণালয়ের কাছে খুব একটা থাকে না। তো এই বিষয়টি তারা বললেন যে আপনাদের সামনে একটি বড় দায়িত্ব, একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো ভিজিট করে তারা যেন তাদের তথ্যগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে এবং অ্যাকুরেটলি আমাদেরকে দেয়, সেই বিষয়টি নিশ্চিত করবেন। এবং আমরা অলরেডি এই বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন ঝামেলার শিকার হয়েছি। আমি বলবো যে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়ে তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চায়নি, নানা রকম অজুহাত দেখিয়েছে। তারা বলেছে আপনার কাছে আমরা কেন তথ্য দিব, আমরা বলেছি আমাদের কাছে তথ্য দেওয়ার দরকার নেই, আপনি সরকারের কাছে যে তথ্য দিয়েছেন তার একটি সামারি আমাদেরকে দেন। তারা সেটিও দিতে পারেনি এবং তারা আমাদেরকে নানা প্রকার অসহযোগিতামূলক কার্যক্রম করেছে। এই বিষয়ে আমরা হসপিটাল জেনারেল ডক্টর মইনুলের সাথে আলোচনা করেছি এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি সকল প্রাইভেট হসপিটালগুলোতে তিনি করবেন, তাদেরকে তিনি চিঠি দিয়ে জানাবেন তারা যেন আমাদের সাথে কোনো রকম অসহযোগিতামূলক আচরণ না করে। আর আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে পপুলার হাসপাতালের মতো বেশ কিছু প্রাইভেট হসপিটালকে যারা ব্যতিক্রম, যারা আমাদেরকে শুধু তথ্য দিয়ে সহায়তা করেনি, তারা নানা মানবিক দৃষ্টান্ত উপস্থাপন করেছে আমাদের সামনে। তারা অনেককে ফ্রি চিকিৎসা দিয়েছে, অনেককে অনেক বড় রকমের ডিসকাউন্ট দিয়েছে, যাদের তাদের পেমেন্ট পে করার মতো অবস্থা ছিল না এবং তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসলে আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে একটি কুচক্রী মহল যারা ছিল প্রকৃত অর্থে আদতে যারা ছিল এই যে বিগত হওয়া ফ্যাসিস্ট সরকারের এজেন্টস, এবং তারা এখন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানা প্রকার আমাদের বঞ্চিত সুবিধা বঞ্চিত মানুষ, আসলে এই দেশে কে সুবিধা বঞ্চিত না, সবাই সুবিধা বঞ্চিত। আমরা এমন এক নির্যাতন স্টিম রোলারের মধ্যে দিয়ে গেছি যে সবার সাথে ইনজাস্টিস হয়েছে। এবং তারা যেটা করছে এই মানুষগুলোকে সবাইকে একযোগে মাঠে নামাচ্ছে এবং তাদের কাছে এমন কিছু দাবি দাওয়া উপস্থাপন করানো হচ্ছে যেগুলো আসলে অযৌক্তিক এবং প্র্যাকটিক্যাল না মোটেও। আপনারা জানেন আজকে বাপির সঙ্গে আমাদের কথা হয়, বাপির প্রেসিডেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আমাদের যে ঔষধ আমাদের যে প্রোডাকশন হাউস, আমাদের যে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো, সেইখানে যারা কর্মচারী তারা স্ট্রাইক ডাকছে যে তারা ওষুধ সরবরাহ বন্ধ করে দিবে। কেন? তাদের কিছু দাবি মানতে হবে। দাবিগুলো খুবই কিছু হয়তো যৌক্তিক এবং বেশ কিছু দাবি খুবই অযৌক্তিক, যে তারা এমন বিশাল অঙ্কে বেতন বাড়ানোর কথা বলছেন যে বিষয়টি আসলে এটা আলোচনা সাপেক্ষ এবং এমন কোনো বিষয় না। এখন দেখেন, বন্যা আমাদের একটি ন্যাশনাল ইমার্জেন্সি চলছে। এই ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় দুর্যোগের মতো সময়ে যারা ঔষধ সরবরাহ বা ঔষধ উৎপাদন বন্ধ করার পায়তারা চালাচ্ছে, তাদের দুরভিসন্ধি যে খারাপ, তাদের মতলব যে খারাপ, এটি আসলে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা যারা এই কাজগুলো করছেন তাদের কাছে সতর্কবার্তা জানিয়ে বলতে চাই যে এতদিন আপনারা এমন এক সরকারের কাছে ছিলেন, বা হয়তো বা আপনারা তাদেরই অংশ ছিলেন, যাদের কাছে কোনো ন্যায্য দাবি নিয়ে যাওয়া যেত না, যারা আমাদেরকে প্রতিটি পদে পদে আমাদেরকে নির্যাতন করতো, যাদের কাছে কোনো দাবি নিয়ে গেলে তারা বলতো যে এরা সন্ত্রাসী, এরা দেশকে অস্থিতিশীল করতে আসছে, এবং এই বলে তারা আমাদের উপর নির্যাতন স্টিম রোলার চালাতো। কিন্তু এই সরকার, বর্তমান সরকার এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে কোনো বল প্রয়োগের নীতি না নেওয়ার কারণে তারা এটাকে সর্বোচ্চ মিসইউজ করছে এবং তারা দেশকে অস্থিতিশীল বানানোর সর্বোচ্চ পায়তারা করছে। এই পর্যায়ে আমি আমাদের বর্তমান যে সরকার, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমি দাবি জানাইতে চাই যে আপনারা যদি এরকম ভাবেই
যে নরম এবং হচ্ছে কিছু না বলার নীতি নিয়ে থাকেন, তাহলে খুব দ্রুত এই দেশকে চূড়ান্ত অস্থিতিশীলতার মধ্যে তারা নিয়ে যাবে। তো আমি সরকারকে দাবি জানাই, কারণ আমাদের সারা দেশবাসীর জানমালের নিরাপত্তা কিন্তু ভাইদেরকে দিয়ে আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করানো হয়েছিল। এই ঘটনাগুলো যেন আর না ঘটে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রয়োজনে ন্যায়সঙ্গতভাবে যে কঠোর ব্যবস্থা যদি নেওয়া দরকার হয় নিবেন, এই অস্থিতিশীলতাগুলোকে আপনারা মোকাবিলা